একবার বাবা আসে, একবার ছেলে আসে। আমি একটা রাত ঘুমাইতে পারি না ওদের যন্ত্রণায়। ওরা আমার রুমে এসে বেড শেয়ার করতে চায়, যদি আমি না করি তাহলে জোর জবরদস্তি করে, মারধর করে, আমার সাথে এরকম অবস্থা করে ওরা। দর্শক, আজকে আপনারা জানতে চলেছেন এমন একটি চাঞ্চল্যকর তথ্য যা কখনো ঘটেছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই বোনটির কথা হচ্ছে, উনি প্রবাসে গিয়েছিলেন কবির নামক এক দালালের হাত ধরে। এই বোনটি যেখানে কাজ করতেন সেখানে ছেলে এবং ছেলের বাবা অনৈতিক কাজকর্মগুলো করতেন। ওনার ভাষ্য অনুযায়ী উনি বললেন, একবার ছেলে আসতেন, আরেকবার বাবা আসতেন। আসলে এগুলো আমরা দেখতাম বিভিন্ন সিনেমায় এবং নাটকে, কিন্তু আজকে আপনারা বাস্তবে দেখতে চলেছেন এই বোনটির সাথে কি কি ধরনের ঘটনা ঘটেছে। আদৌ এগুলো ঘটেছে কিনা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আরেকটি কথা সবাইকে বলতে চাই, সবাই সতর্ক থাকবেন। যারা প্রবাসে যাবেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই আপনি কার মাধ্যমে যাচ্ছেন না যাচ্ছেন অবশ্যই তার বিষয়ে পুরোপুরি ডিটেলস নিয়ে তারপর যাবেন। কারণ অনেকেই কিন্তু প্রবাসে যাচ্ছে, যাওয়ার পর দেখা যাচ্ছে তারা নিপীড়ন, নির্যাতন এবং নেক্কারজনক ঘটনাগুলো ঘটছে। তো ঘটছে বিদায়ী কিন্তু এই ধরনের আলামত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের নিউজ পাড়ায়। চাঞ্চল্যকর তথ্য, পুরো ঘটনা আমরা এই বোনটির মুখ থেকে শুনবো। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে প্রবাসে গিয়ে আপনার সাথে এরকম কিছু নেককারজনক ঘটনা ঘটেছে, এখন আপনি কোন দেশে ছিলেন? দুবাই। দুবাই? আপনি দুবাই প্রবাসী ছিলেন? হ্যাঁ। আচ্ছা, প্রথমত আপনি কিভাবে দুবাইতে গেলেন? আমার কি হচ্ছে, কবির নামে একজন দালাল ছিল, উনি আমাকে নিয়ে গেছে। তো আমার কাছ থেকে 50,000 টাকা নিছে, আর বাকি সব খরচ ওনাদের ছিল। তো আমাকে বলছে যে এখানে হসপিটালে নার্স হিসেবে একটা জব দিবে। আচ্ছা। তো এখানে যাওয়ার পর আমাকে কোনো জব টব দেয় না, আমাকে একটা বাসা বাড়িতে কাজে ঢুকাইয়া দিছে। আচ্ছা। ওখানে কাজে ঢুকছি, তো কিছুদিন ভালো ছিল, সবাই ভালো ছিল। কিছুদিন যাওয়ার পর থেকে ওই বাসার যে মালিক, উনি হচ্ছে রাতের বেলা আমার রুমে যাইতো, বাজে ভাবে টাচ করতো, বাজে ভাবে ইশারা ইঙ্গিত করতো। আচ্ছা, আপনার মালিকের কোনো ওয়াইফ ছিল না? ওয়াইফ ছিল, উনি জব করে, তো বেশিরভাগ বাহিরেই থাকে। মানে ওনার ওয়াইফ জব করতো, বাইরে থাকতো? হ্যাঁ। সেই সুবাদে আপনার হচ্ছে রুমে ঢুকতো? হুম। আচ্ছা, ঢুকে আপনার সাথে অনৈতিক কার্যকলাপ করতে চাইতো, তাই? হ্যাঁ, তো আমি না করলে আমাকে মারধর করতো। আচ্ছা, এই বিষয়টা যখন তার ওয়াইফ যখন আসে, হ্যাঁ, তখন তার সাথে শেয়ার করেন নাই? আমি করতে পারি নাই, কারণ হচ্ছে ওইখানে তো আমি গেছি, এখন আমি চাইলে তো ওইখান থেকে আসতে পারবো না। যখন যদি বলতাম যে আমি এসব বলে দিব, তাহলে উনি আমাকে হুমকি দিত। আচ্ছা আচ্ছা, মেরে ফেলার হুমকি দিত? হ্যাঁ। আচ্ছা। এমনি তো মারধর করে যাওয়ার বলতো, যদি তোর এই আপাকে এসব বলে দিস তাহলে কিন্তু তোরা জান থাকবো না, আর অনেক কিছু বলতো। আচ্ছা, তো এই যে আপনি যে করিম দালালের কথা বললেন, নাকি যেন করিম? হ্যাঁ, করিম। করিম দালালের কথা বললেন, হ্যাঁ, এই দালালের সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে? ওর সাথে এমনি হচ্ছে এলাকার অনেক মানুষদেরকে নিছে, আমাদের এলাকার না, আশেপাশের এলাকারই। তো হচ্ছে আমি বলছিলাম যে আমি বিদেশে যাইতে চাই। তো হচ্ছে আমার আবার এলাকার কিছুজন এসে বলছিল যে অমুক নামে একটা লোক আছে, তো উনি হচ্ছে এরকম মেয়েদেরকে পাঠাইতো বিদেশে, তো তুমি ওনার সাথে যোগাযোগ করতে পারো। তো ওরা হচ্ছে ওই লোকের নাম্বার আমাকে দিছিল, আর আমি কথা বলছি, কথা বলার পর আমি জানি একটা মানুষ প্রবাসে গেলে অনেক টাকারই প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার কাছে মাত্র 50,000 টাকা কেন নিল? এখন সেটা তো হচ্ছে আমি ভাবছিলাম, আমাকে বলছে যে আপনার এত টাকা দেওয়া লাগবে না, আপনি ওখানে আমরা পাঠাবো। কি করে দিয়েছিল, এরকম কি ছিল? এরকম কিছু এখন তো আমি এত কিছু জানি না, আমার কাছ থেকে জাস্ট 50,000 টাকা নিতে বলছে, যে আর কোনো টাকা দেওয়া লাগবে না, সব খরচ ওরাই বহন করবে। আচ্ছা, তো এখন এই যে আপনি দুবাইতে কত বছর ছিলেন? 2 বছর। 2 বছর। 2 বছরে আপনার সাথে যেরকম ঘটনাগুলো ঘটেছে, তো এই ঘটনার ভিতরে সবচেয়ে লোমহর্ষক ঘটনা যেটা হচ্ছে, আপনি বললেন যে বাবা একবার আসে, ছেলে একবার আসে, এরকম কতদিন আপনার সাথে হয়েছে 2 বছরের ভিতরে? এই যে বললাম না, তো আমি গেছি সপ্তাহে 15 দিনের মতো ভালো ছিল সবাই, এরপর থেকে যে এরকম আস্তে আস্তে আমার রুমে ওদের যাওয়া আসা শুরু হয়েছে। তো ফার্স্টের দিক দিয়ে যেরকম হাত ধরতো, বাজে ইশারায় তাকাইতো, কেমন তাকাইতো। তো ফার্স্টে এত কিছু বলতো না। তো আরো কিছুদিন যাওয়ার পর থেকে ওরা এরকম আমার সাথে বেড শেয়ার করতো, ডিরেক্ট বলতো যে আমি তোর সাথে বেড শেয়ার করতে চাই, যদি না করতাম তাহলে এরকম মারধর করতো। 2 বছর যাবত আমি এত কষ্ট করছি, কারণ হচ্ছে আমি দেশে আসতে যেতাম, আসার তো কোনো সুযোগ ছিল না, আমি কিভাবে আসবো দেশে? আর দালালকে বললে সে কোনো ব্যবস্থা করতে পারতেছে না। আচ্ছা, আপনি তো, আপনার কাছে স্কুল ছিল, তাহলে আপনি বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলতেন, আপনার আব্বুকে বলতেন বা আপনার আম্মুকে বলতে পারতেন যে আম্মু আমার এই সমস্যা, আমাকে এখান থেকে নিয়ে যাও, তখন আপনার আব্বু আম্মু আপনাকে হেল্প করেনি?
না আমি তো হচ্ছে আব্বু আম্মুকে বলার মতো সাহসটা পাই নাই ওরকম, আর আম্মু আব্বুকে বললেও ওটা আমার মতো সামর্থ্য নাই। আচ্ছা, তো আপনার বেতন টেতন কি ঠিকঠাক মতন দিত? না বেতনও ঠিকঠাক মতো দিত না। আচ্ছা, তো এই যে বাংলাদেশে আপনি কিভাবে আসলেন এটা যদি একটু বলতেন। এখন বাংলাদেশে আসছি, পরে হচ্ছে আমি কি করবো, অনেকদিন যখন সহ্য করছি, যখন থেকে পারতেছি না, পরে হচ্ছে আমি লুকায় চুরি করে একটা ভিডিও করছিলাম, ওই ভিডিও পরে হচ্ছে ছাড়ছিলাম অনলাইনে নেটে। ছাড়ার পর হচ্ছে বাংলাদেশে কিছু মানুষ দেখছে, তারপর হচ্ছে যে পুলিশ ওরা দেখছে, দেখার পরে ভিডিওটা আমার হেল্প চাইছিলাম, পরে ওরা হচ্ছে ব্যবস্থা করে আমাকে ওখান থেকে নিয়ে আসছে বাংলাদেশ। আচ্ছা, তো ভিডিওটা কিরকম ছিল, মানে কি ধরনের ভিডিওটা ছিল, কিভাবে ভিডিওটা করছিলেন? ভিডিওটা করেছিলাম হচ্ছে যে ওরা আমার সাথে যা যা করছে এগুলো হচ্ছে ডিটেলস একটু বলছিলাম, আর হচ্ছে বলছিলাম যে আমার হেল্প চাই, আমি এখান থেকে যাইতে পারতেছি না, আপনারা যেভাবে পারেন আমাকে এখান থেকে দেশে নিয়ে যান। আচ্ছা, আপনাকে মারধর করছে এরকম কোনো চিহ্ন আপনার শরীরে আছে? হ্যাঁ আচ্ছা, তো এই চিহ্ন নিয়ে আপনি এখনো বয়ে বেড়াচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এখন কি চাচ্ছেন, মানে কি জন্য আমাদের মিডিয়ার সামনে আসা? মিডিয়ার সামনে আসছে এই জন্যই যে আমি তো হচ্ছে প্রবাসে গেছি, এর নির্যাতিত হয়েছি আমি এখানে, যে আমার মতো যেন কোনো মেয়ে বাংলাদেশে কোনো মা বোন যেন নির্যাতিত না হয়, এরকম ঝামেলা যেন কখনো না পড়ে, ওদেরকে আমি সতর্ক করতে চাই।